তফসিল ঘোষণা হয়েছে, দলগুলো তাদের নমিনেশন ঘোষণা করেছে, প্রার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র তুলছে, তারপরে মানুষ আপনার কাছে প্রশ্ন করবে নির্বাচন কি হবে? এখানে বিনিয়োগ নাই বলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না বলে তার মানে হলো চাকরির কোনো সুযোগ নেই বেসরকারি খাতে। তারেক রহমান এমন একটি দলের নেতৃত্ব দিচ্ছেন যে দলটি কিন্তু বাংলাদেশের দেশ শাসনের একটা ধারাবাহিক ইতিহাস আছে এবং দলটির একটি গণতান্ত্রিক আন্দোলনের একটি ধারাবাহিক ইতিহাস আছে। সুতরাং উনি আজকে যেই প্ল্যানের কথা বলেছেন, উনি একটা ঘোষণা দিয়েছেন যে আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটা কিন্তু আমরা গত 3 বছর বা 3.5 বছর ধরে আমরা দেখছি যে বিএনপি আসলে 31 দফা কর্মসূচি ঘোষণা করে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুনত্ব যিনি তারেক রহমান এনেছেন, যে আমরা অনেক দফা কিন্তু সেই 6 দফা থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতিতে অনেক দফা দেখেছি, কিন্তু সেই দফাগুলোকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া এবং তাদেরকে সেই দফাগুলোর প্রত্যেকটি মানে পয়েন্ট বুঝিয়ে তাদেরকে এই মানে ঘোষণার সাথে সম্পৃক্ত করা, এই উদ্যোগটি কিন্তু আমরা বাংলাদেশের রাজনীতিতে আগে দেখিনি। যেটা বিএনপি অন্তত গত 2.5 বছর 3 বছর ধরে, সেটা কিন্তু সেই আওয়ামী শাসনের আমল থেকেই 31 দফাটা ঘোষিত হয়েছে এবং সারা দেশে ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে, প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে বিএনপি কিন্তু এই দফাটাকে তাদের কর্মীদের যাতে বোধগম্য হয়, এই প্রচেষ্টাটি কিন্তু তারা চালিয়ে গেছে। সুতরাং আমি যেটা বুঝেছি আজকের বক্তব্য থেকে, যেই প্ল্যানের কথা বলেছেন, এটা আসলে 31 দফা অথবা তার ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে দিয়ে সেটা কিন্তু বাস্তবায়িত হবে আমার কাছে মনে হয়েছে। এবং সেক্ষেত্রে তিনি যেটা বলেছেন যে এই যে দেশের জন্য তার যে প্ল্যান, পরিবর্তনের যে পরিকল্পনা, সেটা হলো মূলত হলো এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির একটা চিন্তা। সেই সঙ্গে বিএনপি একটা গণতান্ত্রিক দল, তার একটা গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট আছে, সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে এখন একটা বুর্জুয়া গণতান্ত্রিক ব্যবস্থায় এখন আমাদের দেশটা যেভাবে চলছে আর কি ধারাবাহিকভাবে, মূলত যারাই ক্ষমতায় আসছে তারা কিন্তু বিশ্বব্যাংক এবং IMF এর কাঠামোর মধ্যেই কিন্তু দেশটা অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালনা করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে, তারেক রহমান সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে কি পারবে না, এই মুহূর্তে কিন্তু এটা সব গুরুত্বপূর্ণ প্রশ্ন না। কারণ বাংলাদেশের শুধুমাত্র এই সংকটটা কিন্তু অর্থনৈতিক সংকট না, বাংলাদেশের এই সংকটটা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক সংকট না। এই মুহূর্তে বাংলাদেশ মানে জাতিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে একটা গভীর সংকটে নিপতিত। এখানে গণতন্ত্র নাই, এখানে অর্থনৈতিক ব্যবস্থা ভঙ্গুর, এখানে সমাজ কাঠামো ভেঙে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক ব্যবস্থা, মূলত সরকার কাঠামোটা একটা প্রচন্ড নড়বড়ে অবস্থা। মনে করিয়ে দিই আপনাকে, জনাব তারেক রহমান আজকে যে শান্তির কথা বলেছেন, উনি তার বক্তব্যের একটা পর্যায়ে বলেছেন যে কোনো মূল্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং শান্তি বলে 3 বার যে শান্তির যে বার্তা উনি দিয়েছেন, সেটি বর্তমানে যে অস্থিতিশীল, সুতরাং আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে এই দেশের মধ্যে কিন্তু একটা চরম অশান্তির মধ্যে আমরা আসলে বসবাস করছি। এখানে একটা দীর্ঘ 1.5 যুগ এখানে একটা গণতন্ত্রের কোনো ধারাবাহিকতা ছিল না, মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, অর্থনৈতিক ব্যবস্থাটা শেষ পর্যন্ত এমন একটা ভঙ্গুর অবস্থায় চলে গেল যে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠলো। সেখান থেকে একটা চাকরির কোটার যে আন্দোলন, সেটা কিন্তু সাধারণ একটা শুধুমাত্র কোটার বিষয় ছিল না। এখানে বিনিয়োগ নাই বলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না বলে তার মানে হলো চাকরির কোনো সুযোগ নেই বেসরকারি খাতে। সেই কারণে সরকারি চাকরির দিকে কিন্তু তরুণরা ঝুঁকেছিল এবং সেই চাকরিতে অন্যায্যতা থাকার কারণেই কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল। সেখান থেকে এই যে দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা না থাকার ফলে সমস্ত মানুষ সেই আন্দোলনের সাথে যুক্ত হয়ে একটা ফ্যাসিবাদকে পরাজিত করে তারা কিন্তু নতুন একটা দ্বার উন্মুক্ত করে দিয়েছিল। কিন্তু পরবর্তী 1.5 বছরে আমরা যেটা দেখলাম যে যেই কাঠামো থেকে বের হওয়ার জন্য শত শত তরুণরা প্রাণ দিল, এদেশের মানুষ প্রত্যেকটা মানুষ নানানভাবে স্যাক্রিফাইস করলো, সেই যে সংকট, সেই সংকটটা থেকে উত্তরণের জন্য গত 1.5 বছরে এমন কোনো পথ এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দেখাতে পারে নাই। ফলে বাংলাদেশের জন্য এখন সবচেয়ে জরুরি হচ্ছে একটা গণতান্ত্রিক, একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষের যারা প্রকৃত প্রতিনিধি, গণতান্ত্রিক এবং রাজনৈতিক শক্তি, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে এদেশের প্রধান এখন কর্তব্য। এবং তারেক রহমানের আজকের এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কিন্তু সেই জায়গাটা
এই যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা ঘোষণা করা হয়েছে এবং প্রত্যেকটা দিন আপনি সাংবাদিক হিসেবে যেখানেই যাবেন মানুষের প্রশ্ন, এই তফসিল ঘোষণা হয়েছে, দলগুলো তাদের নমিনেশন ঘোষণা করেছে, প্রার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র তুলছে, তারপরে মানুষ আপনার কাছে প্রশ্ন করবে নির্বাচন কি হবে? এই যে একটা অনিশ্চয়তা, একটা অস্থিরতা, মানুষের মধ্যে একটা ভয়, আশঙ্কা, আপনি যেটা বলছেন অশান্তি, সেই অশান্তি দূর করার এবং নির্বাচনকে অর্থবহ করার এবং নির্বাচনকে, এই যে নির্বাচন হবে কিনা এই অনিশ্চয়তা দূর আমি মনে করি অনেকটাই কেটে গেল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে।